হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য। এবং আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2-এর যে ইংরাজির সিলেবাস এবং তার মার্কস ডিভিশন সম্পর্কে। আমার পরিচয় নতুন করে তোমাদের দেওয়ার কিছু নেই, তার কারণ আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে বেশ কিছু ভিডিও আপলোড করেছি, যদিও সিলেবাস শেষ করতে পারিনি, কিন্তু অল্প কয়েকদিন আমি ভিডিও করেছি, মানে শেষের 1 মাস, এবং তাতে মোটামুটি সিলেবাসের 80% আমি কভার করে দিয়েছিলাম। এবারেও যে সিলেবাস মানে শুরু এত তাড়াতাড়ি করতাম তা না, আমি এমনিতেই খুব লেজি, খুব ধীরে সুস্থে কাজ করাটাই আমার অভ্যেস। কিন্তু জনৈক ছাত্র সে একটা মেসেজ করেছে, তাতে সে লিখেছে, স্যার ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার কবে থেকে শুরু করবেন? আমি খুব সারপ্রাইজড এবং খুব খুশি। তার কারণ হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরা যারা সায়েন্স পড়ে তারা একটা টার্ম শেষ হওয়ার পরেই নেক্সট টার্মের প্রস্তুতি শুরু করে দেয়, কিন্তু ইন জেনারেল বাংলা ইংরাজিকে কেউ চট করে শুরু করতে চায় না, একদম শেষের সময় শুরু করে। কারণ এই সাবজেক্ট দুটো কেন জানি না ছেলেমেয়েরা খুব একটা এতে মানে হয় তারা খুব এক্সপার্ট বাংলা ইংরেজিতে, যাই হোক তারা পরে শুরু করতে চায়। কিন্তু কোনো একজন ছাত্র ইংরাজি ফার্স্ট টার্মের পরেই সে সেকেন্ড টার্মের পড়া শুরু করতে চেয়েছে, এটা আমাকে খুব ইমপ্রেস করেছে, এটা আমাকে খুব আনন্দ দিয়েছে। এবং পার্টিকুলারলি সেই ছাত্রের জন্যই মানে ভিডিও আমি দিতাম, কারণ ভিডিও দেবো যখন মনস্থির করেছি ক্লাস 11 পড়াবো, তখন ভিডিও আমি দিতাম, হয়তো অনেকটাই দেরি হতো, কিন্তু সেই ছাত্রটির মেসেজ পাওয়ার পরে আমি খুব খুশি হয়েছি। এবং আমি মানে জাস্ট পরীক্ষা 2 দিন পরেই আমি ভিডিও করা শুরু করেছি। আরও বড় খুশি হয়েছি, সে বলেছে, স্যার আপনি খুব ভালো বোঝান। যাই হোক, তার মানে আমার বোঝানো সবার হয়তো কাজে লাগছে না, কারণ রেসপন্স খুব একটা আহামরি কিছু নেই, কিন্তু 2-1 জনেরও তো কাজে লাগছে। সেই 2-1 জনের জন্যই না হয় এই ভিডিওটা বানাচ্ছি। আর তারপরে তোমরা যদি কেউ দেখো, ওয়েল অ্যান্ড গুড, ভালো লাগবে, কারণ আলটিমেটলি এই ভিডিওগুলো স্টুডেন্টদের জন্যই। কাজে স্টুডেন্টরা দেখলে, সেই ভিডিও থেকে তারা অনুপ্রাণিত হলে, তাদের কাজে লাগলে ভালো লাগে। আর এই মানে আমার ভিডিও করা এটা কোনো ব্যবসায়িক চ্যানেল না, শখের ভিডিও ইন দ্য সেন্স আমি স্কুলের পড়াই, সারাদিন স্কুল নিয়েই ব্যস্ত থাকি, ছাত্রছাত্রীও প্রচুর রয়েছে, সেই সব নিয়েই সারাদিন কেটে যায়। তারপরে মাঝে মাঝে ফাঁকা সময় ভিডিও করতে ভালো লাগে, মানে কিন্তু সেখানে কোনো ব্যবসায়িক ব্যাপার নেই। কাজেই সেখানে অনলাইনে অ্যাডমিশন হতে হয়, পয়সা খরচ করতে হয়, এইসব ব্যাপার না। কারণ আমি চাই যে এডুকেশনটা সবার জন্য ফ্রি অফ কস্ট হয়ে যাওয়া উচিত। অলরেডি সরকার এডুকেশনটা ফ্রি অফ কস্ট মোটামুটি করেই দিয়েছে, তারপরেও কিছু ব্যাকআপের জন্য আমাদেরকে অর্থ খরচ করতে হয়, কিন্তু সবাই তো সবসময় অর্থ খরচ করতে পারে না। তাই যারা পারছো অর্থ খরচ করে টিউটর রাখতে, ওয়েল অ্যান্ড গুড। আর যারা সেটা পারছো না, বা যারা এমনি অনেকেই আছে যারা ভিডিও দেখে নিজেদেরকে তৈরি করে, তাদের জন্যই এই ভিডিও। তোমরা যদি তোমাদের কাজে লাগে ভিডিওগুলো, ভালো লাগবে, মানে এই পরিশ্রমের একটা সার্থকতা থাকবে। যাই হোক, অযথা বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার তোমরা পরীক্ষা দিয়েছো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো হয়েছে, ভালো হওয়া উচিত। কারণ আমি মোটামুটি নাই কম বেশি 30-40টা স্কুলের প্রশ্ন দেখলাম, খুব ভালো প্রশ্ন। বলেও ছিলাম তোমাদেরকে প্রশ্ন ভালো হবে, তার কারণ হচ্ছে এবারে প্রথম সিলেবাস শুরু হয়েছে, এখনও সিলেবাসের বিভিন্ন রকম মারপ্যাচ শুরু হয়নি, মানে প্রশ্ন সেট করার মারপ্যাচ এখনও শুরু হয়নি, যেটা 1 বছর পর থেকে হবে, তখন পড়াটা একটু টাফ হয়ে যাবে। কিন্তু এবছরে সব কিছুই ভালো, মানে তোমরা যারা প্রথম এই সিলেবাসটাতে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য এটা কিন্তু বেনিফিশিয়াল। তার কারণ সিলেবাসটা যেমন নতুন, তেমনি প্রশ্নগুলো খুব সাদামাটা
একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আসবে, খুব একটা জটিল আসবে না। যাই হোক, সেমিস্টার 2-তে ক্লাস 11 সেমিস্টার 2-তে একটু আগে থেকে শুরু করাটা ভালো। তার কারণ হচ্ছে এখানেতে সিলেবাসটা অনেকটাই বড়, অনেকটা বড়। আর মানে আগে যা সিলেবাস ছিল তার তুলনায় বড়। আর এবারে লেখা আর যে সিলেবাস বা যে জিনিস দেওয়া হয়েছে তার উপরে যদি ঠিকভাবে প্রশ্ন সেট করা হয়, এবং ঠিকভাবে প্রশ্ন সেট মানে যদি কোনো টিচার ভাবেন যে ছাত্রছাত্রীদের একটুখানি পরীক্ষা নেবেন তারা কেমন পড়েছে, তাহলে কিন্তু এই প্রশ্নে মানে এই সিলেবাসেতে যে প্রশ্ন সেট করা হয় তাতে ছাত্রছাত্রীরা একটু বিব্রতই হয়ে যাবে যদি সেরকমভাবে প্রশ্ন সেট করা হয়। কিন্তু চিন্তার কিছু নেই, আমি আগেও বলেছি কোনো টিচার কোনো স্টুডেন্টের খারাপ হবে এমন চান না। এবং এবারের যাবতীয় প্রশ্ন তোমরা জেনে রাখো খুব একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন হবে, খুব একটা মারপ্যাচ থাকবে না। যাই হোক, যাই আসুক প্রশ্ন, আমরা এমনভাবে তৈরি হব ক্লাস 11-এর এই সেকেন্ড সেমিস্টার, যেখানে আমাদের নিজের লেখার ক্যাপাসিটিটা তৈরি হবে। তোমরা মাধ্যমিক পর্যন্ত সবাই তোমরা পড়ে এসছো, সবাই তোমরা লিখে এসছো, সবাই ইংরেজি শিখে এসছো। তারপরেও মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিকের মোটামুটি পুকুর আর সমুদ্রের যে ডিফারেন্স, সেরকমই ডিফারেন্স। মানে মাধ্যমিক যদি পুকুর হয়, উচ্চ মাধ্যমিক সমুদ্র, মানে নদীও না। লেখারও কোয়ালিটি, এখানে লেখার কোয়ালিটি চেক হয়, এখানে লেখা নিখুঁত হতে হয়, এখানে নিজস্ব লেখার ক্যাপাসিটি বা ক্ষমতা তৈরি করতে হয়। কাজেই একটু আগে থেকে শুরু করা ভালো এবং প্রত্যেকটা টপিককে ভালো করে জেনে নেওয়া ভালো। তার কারণ ক্লাস 11-এ, আমি আগেও বলেছি, ক্লাস 11টা হচ্ছে তোমাদের প্রস্তুতির সময়, যেটা ক্লাস 12-এ কিন্তু তোমাদের প্রস্তুতির সময় থাকবে না। ক্লাস 11-এতে যে সময়টা আছে নিজেদের যাবতীয় দোষ ত্রুটিকে চেক করে নেওয়ার, ক্লাস 12-এ কিন্তু সেই সময়টা থাকবে না। কাজেই এবারে তোমাদের পড়াটা এমন হওয়া উচিত, বিশেষ করে ইংরাজি, যাতে তোমাদের মানে এই 4 মাস 6 মাসের পরে তোমাদের যেন আর পরবর্তী পর্যায়ে কোনো রকম অসুবিধায় না পড়তে হয়। উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কিন্তু এই স্কুলের প্রশ্ন হবে না, এবং সেখানেতে সেখানেতে কিন্তু প্রশ্ন ছাত্রদের মেরিট টেস্টের জন্যই বানানো হয়। ঠিক আছে, যারা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন সেট করেন তারা কিন্তু তারা স্কুলের প্রশ্নও সেট করেন, কিন্তু স্কুলের প্রশ্ন সেটের সঙ্গে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন সেট কিন্তু একরকম হয় না। সেখানে দস্তুর মতো ছাত্রছাত্রীদের মেরিট টেস্ট করা হয়। কাজেই আমরা একটা বাড়ি বানাচ্ছি, সেই বাড়ির গাঁথনিটা এমন বানাবো, প্রথমেই বানাবো যাতে ক্লাস 12-এ গিয়ে আমাদের কোনো অসুবিধা না হয়। ওকে, যাই হোক, অনেক কথা বললাম, এগুলো সবই সিলেবাস বহির্ভূত কথা। তা আজকে তোমরা অলরেডি, আমি জানি তোমরা সবাই সিলেবাসটা জানো, তারপরেও সিলেবাস আর মার্কস ডিভিশনটা কেন বলছি, কিছু দিয়ে একটা শুরু করতে হবে। আজকে আমার ইন জেনারেল ভিডিও করার মুড নেই, তাই এটা দিয়েই শুরু করি। সবথেকে বড় কথা, এটা আমি বিশ্বাস করি যে একটা ভালো স্টুডেন্টের তার সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা খুব ভালো করে জানা উচিত। তার কারণ যখন তুমি খুব নিখুঁতভাবে সিলেবাস জানবে, যখন তুমি নাম্বার ডিস্ট্রিবিউশনটা খুব ভালো করে জানবে, তুমি তখন তখন তোমার অস্ত্র ভাণ্ডারে দুটো এক্সট্রা অস্ত্র সংগ্রহ হয়ে যাবে। তুমি কোনটা করব না, কোনটা ছাড়বো, কি উত্তর দিলে টিচাররা খুশি হবেন, তোমার একটা ভালো ক্লিয়ার কাট কনসেপশন হয়ে যাবে। টিচাররা, প্রাইভেট টিউটাররা, ভিডিও, এগুলো তোমাদেরকে অন্যান্য সমস্ত কাজে সাহায্য করবে ঠিকই, কিন্তু আলটিমেট পরীক্ষার হলেতে ডিসিশনটা তোমাকেই নিতে হবে। কাজেই তোমার এই ব্যাপারটা সম্পর্কে একটা ক্লিয়ার কাট কনসেপশন থাকা দরকার। চলো দেখে নিই একবার সিলেবাসটা। ঠিক আছে, এখানেও আমাদের 40 নম্বর, সেমিস্টার 1-এও আমরা 40 নম্বরের পরীক্ষা দিয়েছি, সেমিস্টার 2-এও 40 নম্বরেরই পরীক্ষা দেবো, লিখিত পরীক্ষাটা 40 নম্বর দেবো। আর 20 নম্বর যেটা আছে সেটা প্রজেক্ট এবং রিডিং এবিলিটি এবং রাইটিং এবিলিটির উপরে আছে। তা আমরা ওই যে 20 নম্বর আমাদের প্রজেক্ট ওয়ার্কে করতে হবে, মানে লিসনিং, রিডিং, তারপরে রাইটিং, এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ সেটা স্কুল প্রজেক্ট, ওটা স্কুলের টিচাররাই তোমাদেরকে বলবেন কি করতে হবে না করতে হবে। এবং ওটাতে মোটামুটি কম বেশি সবাই 16 থেকে 20
এই রেঞ্জেই পাবে মোটামুটি। তারা যা বলবেন সেই টিচারদের সেই কথাগুলো ফলো করলে। কিন্তু যেখানে তোমাদেরকে যেটা তৈরি করতে হবে উচ্চ মাধ্যমিকের জন্য, মানে ক্লাস 11এই তৈরি করতে হবে, সেটা হচ্ছে এই আমরা যেটা লিখিত পরীক্ষা দেবো 40 নম্বরে। তাই 40 নম্বরে কীরকম বিভাজনটা আছে, প্রথমে আছে প্রোজেতে আছে 10 নম্বর। এখানে কোনো এমসিকিউ আর নেই, এমসিকিউ তোমরা অলরেডি দিয়ে এসছো। এখানেতে এসএ কিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং এলএ কিউ লং অ্যান্সার টাইপ কোশ্চেন, এই দুটো আমাদেরকে অ্যান্সার করতে হবে। প্রোজেতে 10 নম্বর আছে, সেখানেতে 4টে প্রোজ আছে। 4টে প্রোজ, একটা হচ্ছে প্রথম হচ্ছে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা একটা ছোট গল্প, অসাধারণ ছোট গল্প। এটা ইনফ্যাক্ট আগেও ক্লাস 11-এর সিলেবাসে ছিল, কাজে এটা যারা আগে মানে পড়েছো মানে ওই গল্পটা খুব জনপ্রিয় একটা গল্প, অনেকেই জানে, তা সেটা আছে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরি। নাম্বার 2 আছে দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন মেন্সফিল্ড, এটা নতুন। নাম্বার 3 অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের একটা এসে, এটাও নতুন, এটা একটু উঁচু ক্লাসের, মাস্টার ডিগ্রিতে এবং অনার্সে পড়ানো হয়। অসাধারণ একটা এসে, ইনফ্যাক্ট যা তোমরা এবারে সিলেবাসে, যেমন আমি আগের বারে বলেছিলাম যা তোমরা পড়ছো ম্যাকবেথ সব থেকে ভালো, তেমনি এবারে যা পড়বে তার মধ্যে এই অফ স্টাডিজ মাত্র 1.5 পাতার একটা এসে। কিন্তু এই জিনিস তোমরা আগে কোনোদিন এই জিনিস পড়োনি, জানোনি, এবারে পড়বে অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের। এবং নাম্বার 4-এ আছে নোবেল লেকচার মাদার টেরেজা, এটাও ক্লাস 11-এতে আগে ছিল নোবেল লেকচার। মাদার টেরেজা যখন নোবেল পুরস্কার পান তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণেরই একটা কপি আমরা পড়ব। তো যাই হোক, এই 4টে আছে, দুটো সম্পূর্ণ নতুন, দুটো আগে 11-এ ছিল। এই 4টের উপরে মোট 10 নম্বরের প্রশ্ন সেট হবে। প্রশ্নটা সেট কীভাবে হবে আমি লিখে দিয়েছি, এসএ কিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স, মানে 2-3 লাইনে তোমাদেরকে লিখতে হবে। প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি, ঠিক আছে, কিছু মনে করো না, মানে প্রেজেন্টেশনটাও ভালো দরকার, কিন্তু যাই হোক যেটা দেখানোর সেটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স, যেখানেতে 3-4 লাইনে আমাদেরকে উত্তর দিতে হবে। 3-4 লাইনে ইনফ্যাক্ট নয়, 2-3 লাইনে উত্তর দিতে হবে। 2x2 মানে দুটো প্রশ্ন থাকবে, 2 নম্বর করে থাকবে, মানে মোট 4 নম্বর আছে। এই 4টে থেকেই একটা করে প্রশ্ন থাকবে, 4টে থেকেই একটা করে প্রশ্ন থাকবে, তার থেকে আমাদের দুটো করতে হবে। 2x2 = 4। আর এই 4টে থেকে যে কোনো 3টে থেকে একটা করে প্রশ্ন, যে কোনো 3টে থেকেও হতে পারে, যে কোনো 2টো থেকেও হতে পারে, মোট 3টে প্রশ্ন সেট করা হবে এবং সেখান থেকে তোমাদেরকে একটা করতে হবে 6 নম্বরের এলএ কিউ বা লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স, ঠিক আছে। এই 4টের মধ্যে 3টে থেকেও একটা করে থাকতে পারে, 2টো থেকে 2টো করে থাকতে পারে, সরি 2টো থেকে 3টে থাকতে পারে, মানে মোট 3টে প্রশ্ন থাকবে, তোমাদেরকে একটার উত্তর দিতে হবে। তাহলে তোমরা বলবে যে স্যার 4টে আছে 3টে প্রশ্ন দেবে কেন? তার কারণ স্যার এর আগে যে সমস্ত পরীক্ষাগুলো ক্লাস 11-12-এর যে ট্রেন্ডটা ছিল সেখানে কি হতো, যে সিলেবাস দেওয়া হতো ছাত্রছাত্রীরা অনেকটাই আর্ধেক করে, মানে 2টো করলেই হয়ে যেত, যাতে সেই নির্দিষ্ট পড়ার টেন্ডেন্সিটা তোমাদের কমে, এই জন্য 4টে রাখা হয়েছে। 4টে থেকে দিলে মানে তোমাদেরকে যেমন একটুখানি বেশি সিলেবাসটা রাখা হয়েছে, তেমনি অপশানও রাখা হয়েছে। কেউ যদি একটাকে অফ দিতে চাও তাহলে দেওয়া যায়, আমি দিতে বারণ করবো, কারণ সব কিছু পড়ে রাখাটা দরকার। কিন্তু কেউ যদি একটা অফ দিতে চাও, মানে 3টে করে করলেই, ইনফ্যাক্ট 3টে করে করলে তুমি 2টো শর্ট প্রশ্নও পেয়ে যাবে আর বড় প্রশ্ন একটা পেয়ে যাবে। কাজে 3টে ভালো করে করলে হয়ে যায়, মানে সেরকমই সিলেবাসটা রাখা হয়েছে। তবে ইন মাই ওপিনিয়ন 4টেই করে রাখা ভালো, ঠিক আছে। এইটা হলো প্রোজের মোট 10 নম্বর। এরপরে পোয়েট্রি, আমি সেটাকে এইটা মুছে আমি সেটাকে লিখে তোমাদের সঙ্গে আলোচনা করছি। ওকে, চলো এবার পোয়েট্রির সিলেবাসটা জেনে নিই। পোয়েট্রিতেও আমাদের মোট 10 নম্বর অ্যালটেড আছে, কিন্তু এখানে আমাদের মাত্র 2টি কবিতা পড়তে হবে। একটি বিখ্যাত কবি রবার্ট ব্রাউনিংয়ের বিখ্যাত কবিতা মাই লাস্ট ডাচেস, এবং অন্যটি আরেকজন বিখ্যাত কৃষ্ণাঙ্গ কবি মায়া অ্যাঞ্জেলিউর অ্যান্ড স্টিল আই রাইজ। দুটোই অসাধারণ কবিতা, কিন্তু এখান থেকে প্রশ্নটা সেট হবে কেমন, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স। এখানেতে 2টো কবিতা আছে, 2টো কবিতা থেকে মোট
4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 2টো উত্তর করতে হবে। তুমি একটা কবিতার 2টো উত্তর করতে পারো, আবার 2টো কবিতা থেকে একটা একটা নিয়ে উত্তর করতে পারো। মোট 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে 2x2 শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 4 নম্বর করতে হবে। আর এই 2টো কবিতা থেকে মোট 3টে বড় প্রশ্ন থাকবে। 2টো কবিতা থেকে 3টে বড় প্রশ্ন থাকবে, মানে কোনো একটা কবিতা থেকে হয়তো 2টো থাকবে, তার থেকে তোমাকে একটা বড় প্রশ্নের উত্তর করতে হবে, যাতে 6 নম্বর আছে। মোট 10 নম্বর এখানে, এরকম 4 এবং 6 মোট 10। ওকে, এটা গেল প্রোজ এবং পোয়েট্রির সিলেবাস। চলো এবারে এটা মুছে আমরা র্যাপিড রিডার এবং গ্রামার পোর্শন নিয়ে আলোচনা করি। আমাদের নেক্সট পার্ট হচ্ছে র্যাপিড রিডার। র্যাপিড রিডার থেকে মোট 5 নম্বর থাকবে। তোমরা যেমন আগের বারে 3টে নাটক পড়েছো শেক্সপিয়ারের, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। এবারের র্যাপিড রিডারে তোমরা আমাদের বাঙালি বিখ্যাত বাঙালি সাহিত্যিক রেভারেন্ড লালবিহারীদের ফোক টেলস অফ বেঙ্গল একটি বই আছে, ফোক টেলস অফ বেঙ্গল। সেই ফোক টেলস অফ বেঙ্গলের 3টি গল্প, দ্য ঘোষ ব্রাহ্মণ, এ ঘোষলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এই 3টে গল্প আমাদের পড়তে হবে। এবং এখান থেকে 5 নম্বর আছে, একটাই বড় প্রশ্ন থাকবে। 3টে থেকেই একটা করে প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটা আমাদেরকে লিখতে হবে। LAQ মানে লং অ্যান্সার টাইপ কোশ্চেন্স, যেখানে 5 নম্বর অ্যালট করা আছে। তাহলে র্যাপিড রিডারে মোট আমরা 3টে গল্প পড়ব। 3টে গল্পই ফোক টেলস অফ বেঙ্গল থেকে নেওয়া, রিটেন বাই রেভারেন্ড লালবিহারী দে। কী কী গল্প? দ্য ঘোষ ব্রাহ্মণ, এ ঘোষলি ওয়াইফ আর দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। ওকে, এবং এর থেকে একটা প্রশ্নই আমাদেরকে করতে হবে 5 নম্বরে। এই 3টে থেকে একটা করে থাকবে, তার থেকে একটা আমাদের করতে হবে। এটা গেল মোট 25 নম্বরের সিলেবাস। 10 নম্বর প্রোজ, 10 নম্বর পোয়েট্রি এবং 5 নম্বর র্যাপিড রিডার। রইল বাকি 15। আমরা আমাদের শেষের 15 নম্বরের সিলেবাস আর মার্কস ডিভিশনটা একবার জেনে নিই। নন টেক্সচুয়াল গ্রামার 5 মার্কস। পাঠ্য বই বহির্ভূত যে গ্রামার, তাতে 5 নম্বর। 1-এ তোমাদের যে গ্রামারগুলো ছিল, মানে যে টপিকগুলো ছিল, সেমিস্টার 2-এতে সেই একই টপিকে আছে, খালি সেটা তোমরা বইয়ের মধ্যে পেয়েছিলে, এটা বইয়ের বাইরে থাকবে। দেখো কী কী রয়েছে: টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। একটাই সেমিস্টার 1-এও ছিল, তবে এবার এটা নন টেক্সচুয়াল। কীরকমভাবে প্রশ্নটা আসবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে 6টা, হাফ নাম্বার করে মোট 3 নম্বর। মানে এই সমস্ত জিনিসের উপরে তোমাকে 6টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে হবে, যাতে প্রতিটা শূন্যস্থানের মান হচ্ছে হাফ নাম্বার করে, মোট 6টার জন্য 3 নম্বর। আর কি? আর হয় একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা একটা কারেকশন অফ এরর্স, যে কোনো একটা করতে হবে, তাতে থাকবে 2 নম্বর। মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেও 2 নম্বর থাকবে, কারেকশন অফ এরর্সেও 2 নম্বর থাকবে, যে কোনো একটা আমাদের করতে হবে, এবং তাতে আমরা মোট 2 নম্বর আমাদেরকে অ্যান্সার করতে হবে। কাজেই 3 আর 2-এ মোট 5। এটা হলো নন টেক্সচুয়াল গ্রামার। আর রইল বাকি 10, সেটা হচ্ছে রাইটিং। এবার রাইটিংয়ের সিলেবাসটা একবার জেনে নিই। রাইটিংয়েতে মোট 10 নম্বর আছে। 10 নম্বরের মধ্যে হয় একটা প্যারাগ্রাফ বা রচনা লিখতে হবে 150টা ওয়ার্ডসের মধ্যে, তার জন্য 10 নম্বর আছে। আর যে প্যারাগ্রাফটা লিখবে না, তাকে 2টো জিনিস করতে হবে, মানে হয় একটা প্যারাগ্রাফ লিখতে হবে 150 ওয়ার্ডসের মধ্যে 10 নম্বরের, কেউ যদি সেই প্যারাগ্রাফ বা রচনা না লেখে, তাকে 2টো জিনিস করতে হবে, 5 + 5, একটা ফর্মাল লেটার 75টা ওয়ার্ডসের মধ্যে এবং একটা ইভেন্ট রিপোর্ট রাইটিং 75টা ওয়ার্ডসের মধ্যে। মানে কেউ যদি প্যারাগ্রাফ করে, ওয়েল অ্যান্ড গুড, তাকে একটা জিনিস করলেই তার হয়ে যাচ্ছে 150টা ওয়ার্ডসের মধ্যে। আর যদি কেউ প্যারাগ্রাফটা না করে, তাকে 2টো জিনিস করতে হবে, একটা ফর্মাল লেটার 75 ওয়ার্ডসের এবং আর একটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট রাইটিং 75 ওয়ার্ডসের। এইটা হলো আমাদের টোটাল সিলেবাস। অনেকটাই সিলেবাস, মানে এটা বললাম খুব একবার করে ক্যামেরা অফ করলাম আর বোর্ডে লিখে দিলাম, দেখে মনে হচ্ছে খুব একটা সিলেবাসটা বড় না, কিন্তু দেখবে সিলেবাসটা খুবই বড়। তবে বড় হলেও এই সিলেবাসটা যারা পড়াবেন তারাও পড়িয়ে আনন্দ পাবেন, আর যারা তোমরা পড়বে তোমাদেরও খুব ভালো লাগবে। এই সিলেবাসটা তোমাদের, মানে এবারের এই সিলেবাসটা তোমাদের সত্যিই খুব কাজের, কারণ যারা ইংরাজি শিখতে চাও, জানতে চাও, যারা ভবিষ্যতে ইংরাজি নিয়ে পড়বে, তাদের জন্য অসাধারণ একটা সিলেবাস তৈরি হয়েছে। ওকে, আর আমি মানে আমার ক্ষমতা অনুযায়ী আমি সবকটাই পড়িয়ে দেবো, মানে এবারে আর ওই একটা দুটো বাদ রাখবো এরকম ব্যাপার না, আমি সব পড়িয়ে দেবো। এবং আমি প্রশ্ন উত্তর কীভাবে লিখবে, তোমরা কি লিখতে হয়, কতটা লিখবে, কি লিখলে নম্বর পাবে এবং পুরো নম্বর পাবে, আমি সেই টেকনিকও তোমাদেরকে শিখিয়ে দেব। মানে পড়াচ্ছি যখন, তখন
তোমাদেরকে সঠিকভাবে তৈরি করে পরীক্ষা হলে পাঠানোটাই, মানে পড়াচ্ছি যখন তাহলে ঠিক মতোই পড়াবো। কাজেই আমি তোমাদেরকে A to Z কীভাবে তোমরা বড় প্রশ্ন লিখবে, কীভাবে ছোট প্রশ্ন লিখবে, সব এখানেই শিখিয়ে দেবো। কোথাও মানে কোনো আলাদা আমার কোনো অনলাইন ক্লাস কোর্স কিছু নাই, এখানেতেই তোমাদেরকে হাতে ধরিয়ে শিখিয়ে দেওয়া হবে। আর মনে হয় এখানে শিখে গেলে তোমাদের আর আলাদা করে শিখতে মানে তোমরা পেরে যাবে, ঠিক আছে। আর এখন এই সিলেবাসটা ভালো করে একবার দেখে নিও, সিলেবাসটা ভালো করে মানে চোখের সামনে সিলেবাস ঘোরাটা খুব দরকার। ভালো নম্বর তারাই পায় যাদের সিলেবাসটা খুব মানে প্রশ্ন উত্তর কি মুখস্থ আছে না আছে সেটা পরের ব্যাপার, সিলেবাসটা যাদের খুব ভালো মুখস্থ থাকে বা চোখের সামনে সিলেবাসটা ভাসে, তারা কিন্তু পরীক্ষাতে খুব মানে তাই বেশি সফল হয়। সিলেবাসটা কিন্তু, কারণ সিলেবাসটা যখন তুমি ঠিকমতো বুঝতে পারবে, তখন তুমি কোয়েশ্চেন সেটারের সাইকোলজি এবং যারা কোয়েশ্চেন তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট ইভালুয়েট করবে তাদের সাইকোলজিও তোমরা বুঝতে পারবে। সিলেবাসটার এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্স। যাই হোক, আমি সিলেবাস দিয়ে দিলাম। আর আমার এই চ্যানেলেতে লেটস রাইট বলে একটা রাইটিংয়ের সিরিজ আছে, মানে সেখানেতে এই যাবতীয় রাইটিংয়ের মানে সেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, চাকরির পরীক্ষা সবার জন্যই ওই রকমই খেয়াল খুশিতে বেশ কিছু ভিডিও বানিয়েছি রাইটিংয়ের। সেখানে সঠিক নিয়মে আমি তোমাদেরকে রাইটিংগুলো শিখিয়েছি। সেখানে এই সমস্ত জিনিস, এই প্যারাগ্রাফ রাইটিং, ফর্মাল লেটার, ইভেন্ট রিপোর্ট আমি আলাদা করে তোমাদের এখানে ক্লাসে করিয়েও দেবো, মানে 11-এর আমি আলাদা করে করিয়ে দেবো। কিন্তু যারা একটু অ্যাডভান্স শুরু করতে চাও, ওখানে ফর্মাল লেটারেরও দুটো পার্ট, সেই সমস্ত জিনিসপত্রগুলো সব অলরেডি ওখানে আছে ভিডিও। লেটস রাইট সিরিজটাকে দেখো। আর লেটস রাইট সিরিজটা এই কারণে আরও দেখতে বলবো, কারণ এরপর তোমাদের তো নিজেদেরকে লিখতে হবে, এখানে শুধু না, এরপরে ক্লাস 12-এ সব নিজেদেরকে লিখতে হবে। আর লেখার জন্য আমি ওই সিরিজটা, লেটস রাইট সিরিজটা চালু করেছি। বেশ কিছু ভিডিও, প্রায় তাও 30-32টা ভিডিও আছে। এখনও আরও অনেক ভিডিও সেখানে সংযোগ হবে, কিন্তু যতক্ষণ না সংযোজন হচ্ছে যা রয়েছে সেগুলোকে দেখো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে। তবে মুশকিল হলো কি, মানে ফ্রিতে জিনিস পেলে কেউ সেই জিনিসের খুব একটা মূল্য দেয় না, এটা আমি দেখেছি। এই জন্য তোমরা মানে আমি বললাম, আমি জানিয়ে দিলাম যে ওখানে তোমরা দেখলে তোমাদের উপকারেই লাগবে। কিন্তু ওই যে বললাম, মানে ফ্রি জিনিসের মূল্য কম। এই জিনিসই তোমরা বাজারেতে অনেক অনেক পয়সা দিয়ে কিনবে, পড়বে, সেগুলোকে তোমরা ফলো করবে। কিন্তু যেহেতু এটাতে মানে তোমাদের কোনো পয়সা অর্থ লাগবে না, মানে অর্থ না লাগার যাতে ছাত্রছাত্রীদের অর্থ খরচ করতে না হয়, সেই জন্যই আমার এইসব ভিডিওগুলো করা। কিন্তু ওই যে বললাম, যাই হোক, যদি ইচ্ছা হয় দেখো, দেখলে তোমাদের উপকারী হবে, ওকে। আর যদি ভরসা রাখো তাহলে আমি এগুলো সব পড়িয়ে দেবো এবং তোমাদের এই সমস্ত প্রশ্ন উত্তরও করিয়ে দেব। দেখা হচ্ছে ক্লাসে। এবং সবথেকে কঠিন জিনিস দিয়েই শুরু করবো এবারে, এবং সেই কঠিন জিনিসটাকে সোজা করে, আর এক একটা জিনিস টপিক আমরা ক্রস করে করে বেরোবো, মানে তৈরি করতে করতে বেরোবো, এবং তার প্রশ্ন উত্তরও একদম সেখান থেকে কী কী হতে পারে, কি হবে, কি হতে পারে বাদ দাও, কি হবে, তার বাইরে কিছু হবে না, সেসব জিনিসপত্রই আমরা তৈরি করতে করতে এবারে নিজেদেরকে তৈরি করব। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।